হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের জন্য খুব সুন্দর শিক্ষণীয় 5টি ছোট ছোট গল্প শোনাবো। আশা করব গল্পগুলো আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন আমরা মনোযোগ সহকারে গল্পটি শুনি এবং গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আরেকজনের কাছে শেয়ার করে দেবেন। আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি খামারের দোকান। খামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই সেই ছোট্ট ছেলেটির বেশি পছন্দের। এরকমই একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট্ট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই খামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারো মূল্যই কি তাহলে নির্ধারণ করা যাবে না? পিতা, না, সম্ভব নয়। বাচ্চা ছেলেটি তখন কিছুই বুঝলো না। সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেউ গরিব, কেউ কেন আবার বেশি সম্মান পায় আর কেউ কম সম্মান পায়? বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝালে যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে হাঁপড়ের ওখানে যে লোহার রডটা পড়ে আছে, সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো, এই রডটার দাম কত হতে পারে? ছেলেটি উত্তর দিল, আজ সকালে তো তুমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করেছ, সুতরাং এটার দাম 100 টাকা। বাবা, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দেই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে, বাবা, এটা কাস্তের দাম 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা। বাবা বলল, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? ছেলে বলল, তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবেই মানুষের মূল্যও নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় নিয়ে যাবেন। রাহুল নামে এক গরিব ছেলে স্কুলের ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না। তাই সে বিভিন্ন জিনিসপত্র ওর জায়গায় দরজায় গিয়ে বিক্রি করা শুরু করে। তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটি জিনিসও বিক্রি হলো না। আবার ওইদিকে তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সে ঠিক করে এবার সে যেই দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয়। একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল, রাহুল নামে এক গরিব ছেলে স্কুলের ভর্তির টাকা জোগাড় করতে পারতেছিল না কোনোভাবেই। তাই সে বিভিন্ন জিনিসপত্র ওর দরজায় বিক্রি করা শুরু করে। তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটি জিনিসও সে বিক্রি করতে পারল না। আবার ওইদিকে তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সে ঠিক করে এবার সে যে দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয়। একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল, একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল। মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল। সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসল। মেয়েটি বুঝলো ছেলেটি ক্ষুধার্ত, তাই সে একটি বড় গ্লাসে ভর্তি দুধ এবং অন্য গ্লাসে জল নিয়ে আসে। ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে। কত টাকা দেব? ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করল। টাকা? কিসের টাকা? মেয়েটি প্রশ্ন উত্তরে বলল,
মা আমাকে শিখিয়েছেন, যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না। এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। সেই মেয়েটি ভীষণ অসুখ, পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছেন না। শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি। বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায়। বিশেষজ্ঞ ডাক্তার হাবার্ট কেল্লিকে রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো। যখন তাকে মেয়েটির নাম বলা হলো, তার নিজের অজান্তেই তার চোখে কেমন যেন একটা চমক গেল। তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন। মেয়েটিকে দেখে তিনি প্রথমবারই চিনতে পারলেন। ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল। ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে নিলেন। সেই বিলের নিচের একটি কোণে কিছু একটা লিখলেন। বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছলো, সে চমকে গেল, কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে, কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার কোনো উপায় নেই। বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে, সে দেখলো বিলের একটি কোণায় লেখা আছে, 1 গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে। নিচে রয়েছে ডাক্তার কেল্লির স্বাক্ষর করা। খুশিতে নিজের অজান্তে সেই মেয়েটির চোখ দিয়ে দুফোঁটা জল বিলটির উপর পড়ল। মেয়েটি তার দুটি হাত উপরে তুলে দিয়ে বলল, হে ঈশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে। শিক্ষণীয় কথা। এই শিক্ষণীয় গল্পটি থেকে একটি কথাই উঠে আসে, আর সেটি হলো মানবতা। যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেদিন টাকা নিত, তাহলে ছেলেটির কোনোদিনও মনেও থাকতো না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাইয়েছে। উদাহরণস্বরূপ আপনি নিজেকেই ধরুন না। আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো। আপনার দুটি ব্যাগ সেও নিল, আপনি তার উপকার কথা মনে রেখে দিবেন। কিন্তু যখন একদিন একজন কুলি আপনার ব্যাগ বয়ে নেবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দিবেন, আপনার এই কথাটি পরবর্তীতে কোনোদিন মনে থাকবে না। কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে, এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন না বা সেই রাস্তাটি দিয়ে যাবেন, আপনার সেই মানুষটির কথা সবসময় মনে পড়বে। সচরাচর এই দিকে কাজ থাকে না, তবে মাঝে মধ্যেই এই বিশাল জঙ্গলের মাঝ দিয়ে আমাকে যেতে হয়। পেশায় আমি একজন বলতে পারেন। ওহো, সিনেমা পরিচালক আমি নই, আমি চা বাগানের পরিচালকের কাজ। টিকা শ্রমিকদের দেওয়া কাজ তারা কেমন সম্পন্ন করেছে তা দেখার জন্যই আজ ওই দিকে আসা। তাদের কাজ ভালোভাবে পরীক্ষণ করার পর আমাকে একবার অন্যত্র ঠিক একই কাজে যেতে হবে। সঙ্গে কোনো শ্রমিক না নিয়ে একা জঙ্গলের মধ্য দিয়ে শর্টকাট রাস্তা ধরলাম। অনেকটা পথ এসে অনুভব করলাম জীবন্ত কিছু একটার উপর পা দিয়ে ফেলেছে। বুঝলাম যেটার উপর পা পড়েছে সেটা অনেকটা ঠান্ডা। পা সরানোর সাহস পর্যন্ত উধাও হয়ে গেছে। আতঙ্ক ভরা চোখ দিয়ে নিচে দেখলাম মস্ত বড় এক বিষাক্ত সাপের উপর পা দিয়েছি। মাথা ঠান্ডা রেখে ভাবতে লাগলাম এখন কি করা যায়। পাটা অল্প সরাতেই সাপটি সজোরে আমাকে ছোবল মারল। অনেক বেশি ব্যথা অনুভব করতে লাগলাম। মনে হতে লাগলো চোখ যেন অন্ধকার হয়ে আসছে। ঘড়িতে সময় দেখলাম সকাল 11:30। পকেট থেকে ছুরিটা বের করে কোমরের তাগাটা কেটে ক্ষতস্থানের উপর টাইট করে একটা বাঁধন দিয়ে দিলাম। এই অবস্থায় বেশি আতঙ্কিত হলে হবে না। যেভাবেই হোক জঙ্গল থেকে বের হতেই হবে। জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোতে রাস্তার পাশে রাখা আমার বাইকের দিকে পা বাড়ালাম। মোবাইল দিয়ে নিকটবর্তী হসপিটালে খবর করতে লাগলাম যে সাপের অ্যান্টিডোজ আছে কি না। এতক্ষণে আমার বাইকের কাছে এসে গেছি। স্টার্ট দিয়ে লোকালয়ের দিকে রওনা হলাম। মোবাইল সংযোগে জানতে পারলাম
শিলচর মেডিকেল ছাড়া আর কোথাও অ্যান্টিভেনম নেই এবং এই ইঞ্জেকশন 2.5 ঘন্টার মধ্যেই দিতে হবে, না হলে আমার বাঁচার উপায় নাই বললেই চলে। আমি জানতাম অত দূরে এই অবস্থায় আমার পক্ষে বাইক যাওয়া অসম্ভব, তাই সরকারি অ্যাম্বুলেন্সকে আগেই খবর দিয়েছি। মেইন রোডে এসে দেখি অ্যাম্বুলেন্স আমার জন্য অপেক্ষা করছে। বাইক এক বিশিষ্ট জায়গায় রেখে অ্যাম্বুলেন্স উঠলাম। কর্মরত লোকজনের খবর দেইনি, কারণ ওদের ভিড় আর কলরবে আমার যেতে আরও দেরি হতে পারে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও সহকর্মীকে বললাম, দাদা, আপনাদের হাতে আমার জীবন মরণ। আমাকে সাপে ছোবল দিয়েছে এবং 2.5 ঘন্টার মধ্যে হসপিটালে না পৌঁছলে আমার জীবন শেষ। আধা ঘন্টার বেশি এখানেই শেষ। 2 ঘন্টা থেকে এসে 1 সেকেন্ড দেরি হলে হয়তো আমাকে সেখানে মৃত বলে ঘোষণা করবে। ওরা আমাকে বাঁচার আশ্বাস দিয়ে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সের হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির কথা খুব মনে পড়ছে। মা, বাবা, ভাই, বোন, বউয়ের হাসিমাখা মুখখানি বারবার দেখতে পাচ্ছি। আমার 2 মাসের মেয়েটার মিষ্টি মুখ আর মিষ্টি হাসিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে কোনো এক অজানা আতঙ্কে। গাড়ি কখন যে শ্রীকোণা এসে গেছে বুঝতেই পারিনি। চোখ বন্ধ হয়ে আসছে। আমার বুকে ও পায়ে তীব্র যন্ত্রণা আর ব্যথা অনুভব করছি। মাথা তুলে দেখলাম দংশন করা পাটা অনেক বেশি ফুলে গেছে। ঘড়ি দেখলাম সময় 1:54। না, মনে হয় বাঁচবো। হাতে 15 মিনিট সময় এখনো আছে। বরাবরই আমি ঈশ্বরের ভক্ত। আজও সমস্ত রাস্তা জুড়ে ডেকে আছি তাকে। চোখ বন্ধ খুলে দেখার আর শক্তি নেই, তবু কানে আসছে সব শব্দ। শব্দতেই অনুভব করছি কোথায় আছি। তার অ্যাম্বুলেন্সের গতি মন্তর হলো। লোকের কোলাহল শুনতে পেলাম। হ্যাঁ, পৌঁছে গেছি মেডিকেলে। গাড়ির ইঞ্জিন বন্ধ হলো। আপ্রাণ চেষ্টা করেও চোখ খুলতে পারছি না। বলতেও পারছি না যে তাড়াতাড়ি আমাকে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিন। শুধু এতটুকু বুঝতে পারছি যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, তার সহকর্মী, আরও অনেকে লোক আমাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে। না, এবার চোখ খুলতেই হবে। আবার চেষ্টা করলাম। হে, এই তো দেখছি পাচ্ছি। নার্স ইঞ্জেকশন রেডি করছে। পাশে ডাক্তার। কোনো রকমে বললাম, অ্যান্টিডানাম দিন। আমি সৌরভ দাস। প্রায় 2.5 ঘন্টা আগে কোন ধরেছিলাম রুগী নিয়ে আসছি। আমি রুগী। ইঞ্জেকশন দেওয়া হলো, সঙ্গে সেলাইও। তারপর তারপর আর কি, মরিনি, বেঁচে আছি। না হলে এই গল্পটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারতাম না। আমার ধৈর্য এবং বিপদেও মনোবল শক্ত রাখাই হয়তো সেদিন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল। ডাক্তারদের মতে আমার আসতে আর 5 থেকে 10 মিনিট দেরি হলে আমার মৃত্যু হতে পারত, বা দংশন করা পাঠা প্যারালাইসিস হতে পারত। কোটি কোটি প্রণাম ঈশ্বরকে আমার মৃত্যুর কোল থেকে আমাকে বাঁচানোর জন্য। এর জন্য কাজ করেছে আমার ধৈর্য এবং মনোবল। অনেক সময় আগের কথা। কোনো এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন। একদিন সেই রাজার দরবারে এক বিদেশি আগন্তুকের আগমন হলো। অর্থাৎ একজন মেহমান এলো এবং সেই বিদেশি লোকটি রাজাকে একটি সুন্দর পাথর উপহার হিসেবে দিলেন। রাজা পাথরটি দেখে খুবই খুশি হলেন এবং সেই পাথরটি দিয়ে নিজের মূর্তি বানাবেন বলে তিনি মনে স্থির করলেন এবং মূর্তি বানানোর দায়িত্ব দিলেন রাজ্যের মন্ত্রীর উপর। মহামন্ত্রী রাজ্যের সর্বশ্রেষ্ঠ মূর্তিকারের নিকট গিয়ে বললেন, অর্থাৎ মহামন্ত্রী রাজ্যের যে সবচেয়ে বড় মূর্তি যিনি বানান ওনার কাছে গিয়ে বললেন, মহারাজ, তার নিজের প্রতিমা স্থাপন করতে চান। মহারাজা তার নিজের প্রতিমা বা তার নিজের মূর্তি স্থাপন করতে চান। 7 দিনের মধ্যে মহারাজের মূর্তিটি বানিয়ে রাজমহলে দিয়ে আসবেন। এর বদলে আপনাকে 50 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 50 স্বর্ণ মুদ্রার কথা শুনে যে মূর্তি বানায় মূর্তিকার খুবই খুশি হয়ে গেলেন। এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরির সরঞ্জাম নিয়ে চলে এলেন এবং সেখান থেকে হাতুড়ি নিয়ে পাথরটি ভাঙার জন্য বারবার পাথরটির উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন। কিন্তু পাথরটি কিছুতেই ভাঙছিল না। যেমন পাথর ঠিক তেমনটি রয়ে গেল। প্রায় 50 বার জোরে জোরে আঘাত করার পর তিনি শেষবারের জন্য হাতুড়ি আঘাত করার
জন্য উপরে উঠালেন। কিন্তু এটা ভেবে তিনি হাতুড়িটি নামিয়ে নিলেন যে 50 বার চেষ্টা করার পরেও যখন পাথরটি ভাঙতে পারলাম না, আর এক আঘাতেই কি আর ভাঙবে? সে পাথরটিকে নিয়ে মন্ত্রীর কাছে চলে গেল এবং তিনি মন্ত্রীকে বললেন, এই পাথর ভাঙা সম্ভব নয়, তাই এটি দিয়ে মূর্তি বানানো সম্ভব নয়। কিন্তু এদিকে মন্ত্রীকে কিছু করেই হোক মহারাজের কথা পালন করতেই হবে। তাই নিরুপায় হয়ে তিনি রাজ্যের একজন সাধারণ মূর্তিকারককে মূর্তি নির্মাণের দায়ভার সঁপে দিলেন। পাথরটি নিয়ে সেই মূর্তিকার মন্ত্রীর সামনেই পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি মাত্র একটি আঘাতেই ভেঙে গেল। কারণ এটি আগে থেকেই অনেক আঘাত পেয়েছে, তাই পাথরটির বন্ধন আলগা হয়ে গিয়েছিল। পাথরটি ভেঙে ফেলার পরেই সেই মূর্তিকার মূর্তি বানানোর কাজে ডুবে গেলেন। আর এদিকে মন্ত্রী ভাবতে লাগলেন, ইস, যদি সেই মূর্তিকার কেবলমাত্র আর একবার শুধু শেষ চেষ্টাটুকু করত, তাহলে সে 50 স্বর্ণ মুদ্রা পেয়ে যেত। শিক্ষণীয় নীতিকথা। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পাই যে কখনো কখনো কোনো কাজ করার সময় আমাদের সামনে সমস্যা আসা মাত্রই আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং আমরা আর চেষ্টা করি না। আবার কোনো সময় দু একবার ব্যর্থ হওয়ার পর আমরা হাল ছেড়ে দেই, যদিও আর একটু মাত্র চেষ্টায় আমাদের সাফল্যের পথ দেখিয়ে দিত। তাই বারবার অসফল হওয়ার পরেও যতদিন এবং যতক্ষণ না পর্যন্ত সফলতার দেখা মিলেছে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার উচিত। হতেও পারে শেষ পর্যায়ে এসে আমরা হাল ছেড়ে দিয়েছি, কিন্তু আর একটু সামনে এগোলেই আমাদের সফলতা শিখরে আমরা পৌঁছে যেতাম। এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন। অর্থাৎ এক শিক্ষক তার ক্লাসে গিয়েছিলেন পড়ানোর জন্য এবং তিনি ক্লাসে পড়াচ্ছিলেন। সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল। শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রই খুব সুন্দরভাবে দিচ্ছিল। কিন্তু এক উৎসুক ছাত্রদের ভিড়েই একজন ছাত্র ছিল যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল। প্রথম দিন শিক্ষক কিছু বললেন না। প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন। এভাবে প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেল, কিন্তু ছাত্রটির অবস্থার কোনরূপ উন্নতি শিক্ষক দেখতে পেলেন না। একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডাকলেন এবং বললেন, তোমাকে কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি, ক্লাসেও তোমার মনোযোগ নেই, এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো। কি ব্যাপার বলো তো বাবা? তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর এজন্যই আমি খুব সমস্যায় পড়েছি। কোনো কিছুতেই মন বসছে না, কিছুতেই বুঝতে পারছি না কি করব স্যার। শিক্ষক বললেন, আচ্ছা, এক কাজ করো, তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো, কেমন? সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো, তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন ও শরবত বানাতে লাগলেন। তিনি ইচ্ছা করেই ছাত্রটির গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন। এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রটিকে দিয়ে বললেন, এই নাও শরবত। ছাত্রটি হাতে শরবতটি নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগিয়েছেন, শরবতটি অতিরিক্ত খায় ছাত্রটির মুখে বিকৃতি ভাব দেখা গেল। এটি দেখে শিক্ষক বললেন, কি হলো, শরবত পছন্দ হয়নি বোধ হয়? ছাত্র বলল, না স্যার, সবই ঠিক আছে, কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে। ওহো, তাহলে তো এটি এখন ফেলনা হয়ে গেছে। গ্লাসটি দাও, এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি। কিন্তু ছাত্রটি মানা করে বলল, না স্যার, খালি লবণটাও বেশি হয়েছে, একটু জল দিলেই ঠিক হয়ে যাবে। এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। শরবতটাকে নষ্ট না করে
তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এবার এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও। যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনি তোমার সমস্যাগুলিকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব, কারণ এগুলো জীবনেরই একটি অংশ। কিন্তু যেভাবে এটিতে একটি চিনি লবণ বা মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে, ঠিক তেমনি ভাবে তুমিও তোমার জীবনের মিষ্টি ভাব নিয়ে এসো। শিক্ষণীয় নীতিকথা: মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো, তাহলে কোনো মানুষই কোনোদিনই কর্ম করতেন না। সমস্যা জীবনের অঙ্গ। সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ। তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিতে নিজের মন বিসর্জন দিয়ে বেরিঙ্গন ভাবে বসে থাকলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই চলে যায়। আমরা চাইলে আমাদের মন থেকে এগুলোকে দূর করতে পারবো না, কিন্তু আমরা চাইলেই ভালো কিছু দিয়ে এগুলোকে ডেকে রাখতে পারি। আর তাই মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই অসুন্দর ভাবনাটিকেও ডেকে ফেলুন, দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গেছে।